আর তোমাদের কাছে যেটা আনইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা কিন্তু স্যারের কাছে দিটিকে খুঁজে পাওয়ার জন্য একটা ক্লু হতে পারে। তাই এমন কোনো ঘটনা, কোনো ইনসিডেন্ট কি তোমাদের মনে পড়ছে যেটা এখনো পর্যন্ত আমরা আলোচনা করিনি? না স্যার, আর তো কিছু নেই। তবে হ্যাঁ, সর্বজিৎ, এর সঙ্গে আগে দিথির খুব ঝগড়াঝাটি লাগতো। হ্যাঁ স্যার, আগে ওদের মধ্যে খুবই ঝগড়া লাগতো, আর সর্বজিৎ দিটিকে খুবই ইনসাল্ট করতো। কিন্তু ইদানিং ওদের মধ্যে প্যাচ আপ হয়ে যায়। সর্বজিৎ আর আগের মতো খারাপ ব্যবহার করতো না, আর দিটিও তাই কোনো রিয়াক্ট করতো না। এটা থেকে তুমি কি কিছু বলতে চাইছো, মানে মিন করতে চাইছো কিছু? না স্যার, আপনি তো এক্ষুনি বললেন না যে কোনো কথাটাই অপ্রয়োজনীয় নয়। তা আমরা তো ঝগড়াটা দেখেছি, তাই আপনাকে বললাম। আরে আমি তো নিজেই বললাম সেই কথা, যে আমার সাথে ডিটির কেন কি হয়েছিল। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে, তোমরা যারা ওখানে ছিলে হলের মধ্যে সেদিন, কখনো কোনো সময় কি কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিলে তোমরা কেউ? কিছুটা সময়ের জন্য আমরা সর্বজিৎ আর ওর দু একজন বন্ধুকে দেখতে পাইনি। মানে স্যার যেটা জিজ্ঞেস করছে আমি সেটারই উত্তর দিচ্ছি আর কি। খাবার অ্যারেঞ্জমেন্ট করতে কোথায় গেছিলে সর্বজিৎ? ওই অ্যাকচুয়ালি তারপরে আমাদের খাওয়া দাওয়ারের ব্যাপারটা ছিল, হ্যাঁ, আর খাওয়া দাওয়ার আমি ইনচার্জ ছিলাম, তো আমরা সবাই গেছিলাম। আমি ছিলাম, তুষার ছিল, আর কিংজল ছিল, আমরা সবাই ছিলাম অ্যাকচুয়ালি। কিরে তোরা তো আমার সাথে ছিলিস, বল। হ্যাঁ স্যার, ও আমাদেরকে বললো যে খাবারটা দেখে আসি। আমরা হলের কাছে গেছিলাম, গিয়ে দেখলাম যে খাবারটা ঠিকঠাক হয়েছে কিনা, তারপরে কখন কি খেতে দিতে পারবে, ওই সেই সবেরই খোঁজ নেওয়ার জন্য। তারপর তোমরা কি করলে, সেটা কোন সময়, মানে কটা বাজে তখন? এই ঘড়ি তো দেখিনি স্যার, তবে তার কিছুক্ষণ পরে আমরা হলে ফিরে গেছিলাম। আচ্ছা, তোমরা কি কেউ ঘড়ি খেয়াল করেছিলে, মানে কটা বাজে? না স্যার, টাইমটা সেভাবে আমরা খেয়াল করিনি। কত হবে, ওই 7টা 7:30 ওরকমই। তার মানে দিঠির দাদা যখন দিঠিকে কলেজ ক্যাম্পাসে ছেড়ে দিয়ে যায়, তখন তোমরা কেউ হলের মধ্যে, মানে প্রোগ্রামের মধ্যে ছিলে না, তাই তো? অ্যাকচুয়ালি সেটা তো আমি আর জানি না স্যার, যে দিদিকে কখন পৌঁছে দিয়েছিল। তবে হ্যাঁ, এইটা জানতে পেরেছিলাম যে ওর ফোন এসেছে এবং ও আসছে। তারপর প্রোগ্রাম চলছিল, তো আমরাও বললাম যে খাবারের ব্যাপারটা কি হলো, চল খাবারটা দেখে আসি। তোমাদের প্রোগ্রাম কখন শেষ হয়? ওই 9:30 নাগাদ শেষ হয়ে গেছিল। 9:30। তাহলে 2 ঘন্টা আগে খাবার দেখতে গেছিলে কেন? এমনি তাড়া দিতে গেছিলাম, যাতে ঠিক সময় সব রেডি হয়ে যায়। বুঝতেই তো পারছেন যে ছেলেমেয়েরা শেষ মুহূর্তে বহু হুড়োহুড়ি করে, তো তখন যদি খাবার আবার রেডি হয়ে না থাকে, তখন আর্ধেকগুলো খেতে পাবে না। আর ওরা আবার টাকা দিয়েছিল, যদি ঠিকভাবে খেতে না পারতো তো আমার উপরেই দোষটা চাপতো। সেই জন্যই আমরা গেছিলাম দেখতে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এবার যাও। কিছু কি সুরাহা হবে বলে মনে হচ্ছে স্যার? সুরাহা তো হতেই হবে ম্যাডাম, মনে হওয়ার তো কিছু নেই। দেখুন, আপনার কলেজ কতখানি ইনভলভ বা এখানকার স্টুডেন্টসরা কতখানি ইনভলভ সেটা এখনই আমি বলতে পারছি না, বাট কেউ তো ইনভলভড। হয় দিঠি নিজে ইনভলভ, নয়তো কেউ ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এর মাঝামাঝি তো কোনো অপশন নেই। ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আপনি এখন আসুন প্লিজ, আমরা দেখছি। ওকে, নমস্কার। নমস্কার। রোহিত, আমরা তবে উঠি নাকি? হ্যাঁ চল ওঠা যাক। আমি একটা কথাই ভাবছি রে বিকাশ, রাতটা কেটে গেল, সকাল হয়ে গেল, দিঠি কোথায় আছে, কি করছে, কখন পাওয়া যাবে, আদৌ পাওয়া যাবে কিনা? বুঝতেই তো পারছিস, আমরাও তো আমাদের কাজে কোনো ত্রুটি রাখিনি। দেখ, আমরা শহরের সমস্ত থানাগুলোকে অ্যালার্ট করেছি, ইভেন জেলার সমস্ত থানায় নোটিশও পাঠিয়েছি, হাইওয়েকেও অ্যালার্ট করে দিয়েছি, কিন্তু কোনো সন্দেহজনক গাড়ি অবশ্য এখনো পাওয়া যায়নি। তার মানে দিঠি এখনো কলকাতাতেই আছে? দেখ, কলকাতার বিভিন্ন ডেনগুলোতে অলরেডি আমরা সার্চ করছি,
ইভেন সারপ্রাইজ ভিজিটও করছি রিসর্টগুলোতে। রেট চলছে, দেখা যাক। রোহিত, আজকের এই দিনটা ভেরি ইম্পর্ট্যান্ট আমার কাছে। জানিস তো, আমি শ্রীময়ীকে না ফেস করতে পারছি না রে। মানে এই সেটব্যাকটা না ও কিছুতেই মেনে নিতে পারছে না, ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে। অন্তত কাল রাতের মধ্যে যদি একটু দিঠির কোনো একটা যদি খবর পেতাম না। তুই কি ভাবছিস রোহিত? মেয়েটি আমার আত্মীয় নয় বলে আমি বিষয়টা গুরুত্ব দিচ্ছি না? মা ছি ছি, কি বলছিস? আমি এটা বলতে পারি? রোহিত, বিষয়টা অন্যভাবে ভাব। এটা ভাব যে আমরা তো কোনো চেষ্টা ত্রুটি রাখছি না, আর মেয়েটি অবশ্যই ফিরে আসবে, অবশ্যই। সেটা আজ হতে পারে বা কাল হতে পারে, হয়তো 2-1 দিন দেরি হতে পারে, দ্যাটস ইট। কিন্তু ফিরে ওকে আসতেই হবে, এবং আমি ওকে ফিরিয়ে আনবো, দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। কিন্তু রোহিত, বড্ড চিন্তা হচ্ছে রে। এই সময় যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়, আমরাও অ্যালার্ট আছি। অনেক কিছু আমার অ্যান্টেনায় ধরা পড়ছে, আবার মিসও হয়ে যাচ্ছে। একটু একা একা বসে আমাকে ভাবতে হবে বিষয়গুলো নিয়ে, চিন্তা করতে হবে। ঠিক আছে, চল রোহিত, উঠি। শেষ করে দেবো নিজেকে। আমি জানি আত্মহত্যা মহাপাপ। এর আগে জীবনে আবার অনেক ঝড় ঝাপটা এসছে, কিন্তু আমি কখনো ওই পথ নিইনি। কিন্তু এবার আমার যদি কিছু হয়ে যায়, আমি এর জীবন রাখবো না। ঈশ্বর যদি তাই চায় তাই হবে। মরে গেলে তো আমি জানতেও পারবো না কে বেঁচে আছে কে বেঁচে নেই, আমি দেখতেও আসবো না। এই কথা অন্য যার মুখে মানাক, তোমার মুখে মানায় না শ্রীময়ী। অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে তুমি গেছো, অনেক অন্ধকার সময়ের মধ্যে দিয়ে তুমি গেছো, কিন্তু তুমি বারবার রুখে দাঁড়িয়েছো, পড়ে যাওনি, উঠে দাঁড়িয়েছো। তুমি শুধু একা বাঁচোনি, আমাদের প্রত্যেককে বাঁচিয়ে রেখেছো। আমরা প্রত্যেকে বাঁচি তোমার মুখের দিকে চেয়ে। দিদি তো তোমার মেয়ে, আমি বিশ্বাস করি দিদি ঠিক ফিরে আসবে। যখন দিদি ফিরে আসবে, তখন যদি ওর সর্বস্ব চলে যায়, সে আঘাতটা কি ও মেনে নিতে পারবে? আমার মেয়ে তো কারো কোনো ক্ষতি করেনি, তাহলে ওর কেন ক্ষতি হবে? কারো ক্ষতি করেনি, শুধুমাত্র অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় এমন কোনো কথা নেই। যে কারোর ক্ষতি করে না, সব থেকে বেশি ক্ষতি বোধহয় তারই হয়। তুমি তার জলজ্যান্ত প্রমাণ। সারা জীবন তো কারোর ক্ষতি করনি, প্রত্যেকের ভালো বই মন্দ ভাবনি কারো সম্পর্কে। তবু তোমার যা ক্ষতি হয়েছে তা কজনের হয়? দিদির উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে, একটা ঝড়ের মধ্যে পড়েছে, সেখান থেকে তাকে বার করতে হবে। মেয়েটা যেন প্রাণে বেঁচে থাকে, যা ক্ষতি হয় হোক, মেয়েটা যেন বেঁচে ফিরে আসে। আমার শুধু সেই প্রার্থনা। বাকি সমস্ত ক্ষতি আমি ওর সামনে নিতে পারবো, সমস্ত ক্ষতি। আমার মেয়েটা কোথায়, কিভাবে আছে, কিছুই তো জানি না। আমার মেয়েটাকে কি বিক্রি করে দিল, অন্য কোনো দেশে পাঠিয়ে দিল? ফিরবে দিঠি আর কখনো ফিরবে? কিছু তো বুঝতে পারছি না। কোথায় গেল আমার মেয়েটা, কিছু তো বুঝতে পারছি না। আমার ভয় না, হাত পা ঠকঠক করে কাঁপছে। যতবার দিঠির মুখটা মনে পড়ছে, ততবার মনে হচ্ছে ওরে বিপদের জন্য আমি যাই। আমি ওকে ঠেলে পাঠিয়েছি, আমার জন্য সবকিছু হয়েছে, আমি দায়ী।